পুরনো ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে পৈশাচিকভাবে কোনো বিশেষণ দিয়েই এটিকে বোঝানো যাবে না খুন করা হয়েছে, সেটি একেবারে ন্যূনতম ন্যূনতম বিবেক বোধ সম্পন্ন কিংবা সভ্যতা সম্পন্ন কোনো সমাজে কল্পনারও অতীত। অনেকে এটিকে একেবারে আদি যুগের প্রস্তর যুগের ঘটনার সঙ্গে তুলনা করছেন। সোহাগ হত্যাকাণ্ডের পরপর সারা বাংলাদেশে তুমুল প্রতিক্রিয়া হয়েছে। রাতের বেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা বেরিয়ে এসে বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে। মজার ব্যাপার হচ্ছে যে ঘটনাটি সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি যেমন বীভৎস, যেমন একেবারেই ব্যতিক্রমী, সাধারণত সচরাচর এই ধরনের হত্যাকাণ্ড খুব একটা যে ঘটে তেমন না, আর তার প্রতিক্রিয়ায় যেভাবে বিক্ষোভটি হয়েছে সেটিকেও ব্যতিক্রমী মনে হয়েছে। বলা চলে 2024-এর জুলাই আগস্টে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, সেই রাজনৈতিক পরিবর্তনের পর সারা দেশে যেভাবে মব অ্যাট্রোসিটি হয়েছে, খুন খারাপি হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, পুরো দেশ যেভাবে মবের মূল্যকে পরিণত হয়েছে, সেখানে কোনো অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে, কোনো মব অ্যাট্রোসিটির বিরুদ্ধে প্রতিবাদী ঘটেনি। সেখানে একেবারে এনসিপির মতো রাজনৈতিক দল, ছাত্ররা, বিভিন্ন এমনকি সার্জিস আলম, হাসনাত, নাহিদরা সবাই একেবারে প্রতিবাদে ফেটে পড়েছেন, সোচ্চার হয়ে উঠেছেন। দুটি ঘটনাই একেবারে ব্যতিক্রমী, দুটি ঘটনাই নানা রকম প্রশ্নের উদ্রেক করে, দুটি ঘটনাই বিশ্লেষণের দাবি রাখে। দর্শক, সোহাগকে যে শুক্রবার দিন তার হত্যাকাণ্ডের খবরটি প্রকাশিত হয়েছে এবং তার হত্যাকাণ্ডের খবর নিয়ে এই ক্ষোভ, বিক্ষোভ, প্রতিক্রিয়া শুরু হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডটি সেদিন ঘটেনি। হত্যাকাণ্ডটি ঘটেছে বুধবার। আমি তার হত্যাকাণ্ডের বিশদ বিবরণের দিকে গেলাম না, আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় তার বিবরণ পড়েছেন। এই বিবরণ আসলে আলোচনা করা যায় না, সামনে নিয়ে আসা যায় না। কিন্তু বুধবারের যে ঘটনাটি, সেটি বুধবার বৃহস্পতিবার পর্যন্ত একেবারে চাপাই পড়েছিল। শুক্রবারে সেটি সামনে আসে। শুক্রবারে প্রথমত সিসিটিভির ফুটেজ থেকে ভিডিও চিত্র আলোচনায় চলে আসে। সেদিন আরও একটি ঘটনা ঘটে। খুলনায় যুবদলের সাবেক একজন নেতাকে গুলি করে হত্যা করে তার বাড়ির সামনে হাত পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এও আরেক পৈশাচিক হত্যাযোগ্য, এও আরেক বীভৎস হত্যাযোগ্য। দুটি ঘটনার কোনোটির চেয়ে কম পৈশাচিক নয়, কোনোটি বীভৎস নয়। প্রথম যে ঘটনাটি সোহাগ হত্যাকাণ্ডটি কোথাও আলোচিত হয়নি, খবরও হয়নি। কিন্তু সুমন মোল্লা, খুলনার যুবদলের সাবেক নেতা, তাকে গুলি করে হত্যা এবং রগ কেটে হত্যা নিশ্চিত করার ঘটনাটি সংবাদ মাধ্যমে চলে আসে। এবং এই ঘটনাটি সংবাদ মাধ্যমে চলে আসার পরপরই আসলে কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, রগ কাটার ঘটনার কার সাথে বিশেষ একটি রাজনৈতিক দলের যোগসূত্র মিলিয়ে যখন আলোচনাটি শুরু হয়, ঠিক তখনই আবার সোহাগ হত্যাকাণ্ড, পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী হত্যাকাণ্ড, সেটি সামনে চলে আসে। এবং সেটি নিয়ে তখন প্রথমে সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে আক্রমণ করে, তারেক রহমানকে আক্রমণ করে সার্জিস, হাসনাতদের পোস্ট, তারপরে সমাবেশ, সেই সমাবেশ থেকে স্লোগান, এবং সেই স্লোগানে অশ্রাব্য, অশ্লীল নানা রকম স্লোগান, যে স্লোগান সে যেসব ভাষা আসলে এই ভিডিওতে আমি তো আলোচনা করতে পারবো না। আমার মনে হয় যে সভ্য সমাজে, সাধারণ সমাজেও আলোচনা করা যায় না। প্রশ্ন হচ্ছে যে যারা মাসের পর মাস ধরে মব অ্যাট্রোসিটি চালিয়ে গেলেন, মবের পৃষ্ঠপোষকতা করলেন, মবকে জাস্টিফাই করলেন, তারাই হঠাৎ করে মবের বিরুদ্ধে, অ্যাট্রোসিটির বিরুদ্ধে, খুন খারাপের বিরুদ্ধে কেন এত সোচ্চার হয়ে উঠলেন? সে আলোচনা যাবার আগে দর্শক, আমি আরও একটি বিষয় আপনাদেরকে একটু মিলাতে বলি, যে যেভাবে আমি পুরান ঢাকার যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ, ইন্টারেস্টিংলি সোহাগ বিএনপি কর্মী, এবং তাকে যারা মেরেছে, বলা হয়েছে যে সেখানে ব্যবসায়িক যে দ্বন্দ্ব, সেখানকার ব্যবসার শেয়ার নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জের হিসাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এর আগে আরও এক দফা তার ব্যবসা প্রতিষ্ঠানে মারামারি হয়েছে, এবং এটি দ্বিতীয় দফা মারামারি, এবং এইবারের মারামারিতে সোহাগকে মেরে ফেলা হয়েছে, এবং দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমরা যদি গত বছরের জুলাই মাস থেকে, মূলত আগস্ট মাস থেকে এবারের জুলাই পর্যন্ত হিসাবের দিকে একটু তাকাই, জুন পর্যন্ত যে হিসাব পত্রপত্রিকা ছাপা হয়েছে, জুন পর্যন্ত হিসাবে বিএনপির আভ্যন্তরীণ কোন দলে ৭৮ জন তাদের নেতা কর্মী খুন হয়েছে। সর্বশেষ এটিকে যদি আমরা যোগ করি তাহলে ৭৪ জন খুন হয়েছে।
এটিকে মিলে ৭৫ জন। এটি হচ্ছে পত্রিকার খবর। পত্রিকার খবরের বাইরেও যদি আরও কোনো খুন খারাপির খবর থেকে থাকে সেটি আমরা জানি না। আমরা দেখেছি আসলে যে জুলাই আগস্টের পর থেকে বিএনপি কি বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজি, বিএনপির তো নামই হয়ে গেছে টেম্পো স্ট্যান্ড। সারা দেশে চাঁদাবাজি, খুন খারাপি, মব অ্যাট্রোসিটি, কোথায় বিএনপি নাই? বিএনপি অনেক নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, কিন্তু কন্ট্রোল করতে পারেনি। এবং সেই সময় এই কথাটি উঠেছিল যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে জামাতে ইসলামী কিংবা অন্যান্যরা যেখানে গুরুত্বপূর্ণ সরকারের, রাষ্ট্রের, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসানোতে ব্যস্ত, বিএনপির মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা সেখানে লুটপাট, দখল এসবে ব্যস্ত। এমনকি ঢাকায়ও অনেক জায়গায় অনেক মিডিয়া হাউস দখলেও বিএনপির অনেক নেতাকর্মী নেতৃত্ব দিয়েছে। তারা এমনটি ভেবেছে যে তারা ক্ষমতায় চলে এসেছে। এবং তারই ধারাবাহিকতায় এই যে ঘটনাটি ঘটেছে, এতদিন কিন্তু বিএনপির এইসব নিয়ে টুকটাক কথাবার্তা হয়েছে, কিন্তু তেমন জোরালো প্রতিবাদ হয়নি। কিন্তু এখন এই ঘটনাটির পর জোরালো প্রতিবাদ হয়েছে। আমি দেখলাম যে এমনও ফেসবুকে কেউ কেউ পোস্ট দিয়েছে, ইশরাক, আপনাদের মনে থাকবার কথা যে দীর্ঘদিন আন্দোলন করে তিনি সিটি কর্পোরেশনের অফিসকে একেবারে অচল করে রেখেছিলেন তাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে। শেষ পর্যন্ত অবশ্য তাকে শপথ পড়ানো হয়নি। ইশরাককে মেরে কুকুর দিয়ে খাওয়াতে হবে, এমন পোস্টও কেউ কেউ ফেসবুকে দিয়েছেন। এবং এরা এনসিপি কিংবা জামাত শিবির কিংবা যে কেউ, আমরা সেই রাজনৈতিক পরিচয় জানি না, কিন্তু এরকম পোস্ট সে ফেসবুকে এসেছে। আমরা এমনও দেখেছি যে ফেসবুকে অনেকেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় যাবার আগেই ক্ষমতা হারাতে বসেছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডটিকে ঘিরে বিএনপির বিরুদ্ধে একটা তুমুল প্রচারণা, প্রোপাগান্ডা, বিরোধিতা এবং একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলন হয়ে গেছে। রাতে আন্দোলন তৈরি হয়েছে। আজকে আমি যখন কথা বলছি, দিনের বেলা আগামী দিনগুলিতে হয়তো আরও এই আন্দোলন বাড়তে পারে। এবং কারো কারো পোস্টে, বিশেষ করে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত যারা, তাদের কারো কারো পোস্টে দেখেছি যে যুব দলকে নিষিদ্ধ করার দাবিতে তারা আন্দোলন করবে। এবং এই যে ঘটনা প্রবাহ, এই যে দাবি দাওয়া, বক্তব্য, এই বিষয়গুলো আসলে কিছু প্রশ্ন সামনে নিয়ে আসে। দর্শক, দেশের ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত তাদের। এবং আইন শৃঙ্খলা রক্ষা, যদি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যদি অবনতি ঘটে এবং এই যে দেশে একটি নৈরাজ্যকর, একটি শাসনবিহীন একটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, তার দায়িত্ব ইউনূস শাসনের ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতা। ফলে আন্দোলনটি হওয়ার কথা ছিল, ক্ষোভ বিক্ষোভ হওয়ার কথা ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দাবি জানানোর কথা ছিল ডক্টর ইউনূসের কাছে যে কেন এই নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না, কেন এই খুন খারাপি ঘটলো, এত বীভৎস হত্যাকাণ্ডটি ঘটলো, কেন তার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেই দাবিতে আন্দোলন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান উচ্চারিত হচ্ছে না, সরকারের কাছে কোনো দাবি দাওয়া জানানো হচ্ছে না, সরকারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। অভিযোগ বিএনপির বিরুদ্ধে, অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে, স্লোগান ছাত্র দলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। সেটি কেন? আবার সোহাগকে যেভাবে, যে বিভৎসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে যদি আমরা গত বছরের জুলাই মাসে আন্দোলনের সময়ে যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, বা যে প্রক্রিয়ায় পুলিশকে মারা হয়েছে, সেই মারার প্রক্রিয়ার সঙ্গে এই নৃশংসতার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের সঙ্গে সোহাগ হত্যাকাণ্ডের যে নৃশংসতা, তার একটা মিল কিন্তু আমরা খুঁজে পাই। জুলাই মাস, গত বছরের জুলাই মাস, এবং পুলিশ হত্যা, সোহাগ হত্যা, আমরা যদি সবগুলোকে মিলাই, সেই মেলানোর ক্ষেত্রে এক ধরনের একটা প্যাটার্নের আমরা মিল খুঁজে পাই। এবং এই হত্যাকাণ্ডের পরপরই গত বছরের আন্দোলন কিংবা এবছর বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন, তার সঙ্গেও আমরা একটু যোগসূত্র মেলাতে পারি। অনেকে বলছেন এটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাত, শিবির, এনসিপি তাদের সম্মিলিত, কিংবা হিজবুত তাহরির, ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, তাদের একটি সম্মিলিত লাল বিপ্লব। গত বছরের জুলাই মাসে লাল বিপ্লব হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে। এবারের লাল বিপ্লব পরিচালিত হচ্ছে এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় রাজনৈতিক দল, যারা নিজেদেরকে মনে করছে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে, যারা নির্বাচনের জন্য সরকারের উপর প্রবল চাপ তৈরি করছে, সেই বিএনপির বিরুদ্ধে। আমরা অনেকে এমন কথাও বলছেন যে এই যে যেই
জুলাই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যেই সব সহিংসতা করেছেন, যেসব সন্ত্রাস করেছেন, এমনকি ওই যে চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা প্রথম দেখা গেল একজন বিএনপি কর্মী, বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলো, বিএনপি অস্বীকার করলো, কিন্তু সেই মামলার জের ধরে চিন্ময় কিন্তু জেল খাটছে। সেই মামলার ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু ঘটে গেছে। সারা দেশে মানে যে বেনামি শত শত মানুষের বিরুদ্ধে, সাংবাদিক, সাহিত্যিক, কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মামলাগুলো করেছে বিএনপি। বিএনপিকে দলীয়ভাবে সেই মামলাগুলো করেছে, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মামলা করেছে, সেই ব্যাপারে বিএনপি কখনো পরিষ্কার করেনি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই মামলাগুলো, যেসব মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা 4-5 জন সাংবাদিক জেল খাটছেন, তার অধিকাংশের ক্ষেত্রেই মামলার বাদী দেখা যাচ্ছে বিএনপি। এবং অনেকে এটি বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখা গেল যে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ পদে ছিলেন, আন্দোলনের সামনে সারিতে ছিলেন, তাদেরকে আমরা আগে চিনতাম ছাত্রলীগের নেতাকর্মী হিসাবে, এবং তারপর দেখা গেল যে না, ছাত্রলীগের ভিতরে তারা থেকেছেন, তারা আসলে জামাত কর্মী, শিবির কর্মী, কিংবা অন্য কোনো মানে ফান্ডামেন্টালিস্ট গ্রুপের নেতাকর্মী। অনেকে ঠাট্টা করে বলে থাকেন যে ছাত্রলীগের লুঙ্গির ভিতর থেকে বেরিয়ে এসেছে আজকের এনসিপি সমন্বয়ক বা এই ধরনের অনেক নেতারা। এই যে গত মানে 10 মাস ধরে যেই সব অ্যাট্রোসিটি চলছে, তার অধিকাংশ ক্ষেত্রে শিবির কর্মীরা করেছে, ও এনসিপি করেছে, আবার বিএনপি নেতাকর্মীরা করেছে। বিএনপি নেতাকর্মীদের যারা করেছে তারা কি ঠিক সেরকম বিএনপির ছাত্রদলের লুঙ্গির নিচে থাকা সেরকম মানে লুকিয়ে থাকা কোনো দুর্বৃত্ত গোষ্ঠী, যারা এখন আস্তে আস্তে বেরিয়ে আসবে, সামনের দিনগুলোতে বেরিয়ে আসবে, যারা এখন এরকম একটি পরিস্থিতি তৈরি করে, যেহেতু আওয়ামী লীগকে দেশ মানে একেবারে আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী অনেকেই দেশ ত্যাগ করেছেন, আওয়ামী লীগ কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া গেছে। এখন বিএনপিকে সেখান থেকে বিতাড়িত করা গেলে মানে ফান্ডামেন্টালিস্ট গ্রুপের কাছে হিজবুত তাহরির, জামাত, এনসিপি, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা, শাসন ব্যবস্থা সব চলে আসে। এরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্য এখন কি এতদিন এই পরিবেশগুলি তৈরি করা হয়েছে এবং সুযোগ বুঝে এখন বিএনপির বিরুদ্ধে এই আন্দোলনটি শুরু হয়েছে? সেটি আমরা জানি না। এই প্রশ্নগুলো নানা মহলে আলোচিত হচ্ছে। আবার একই সঙ্গে এই প্রশ্নটি উঠেছে যে বিএনপির এই যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে বিএনপি নিজেরা তৈরি করেছে? আমরা জানি, আমি আমার আগের ভিডিওতে একটা উল্লেখ করেছি দর্শক, যে এই কথাগুলো এখন বিএনপির মধ্যে আলোচনা হয় যে বিএনপিতে আসলে প্যারালাল দুটি অংশ তৈরি হয়ে গেছে। তারেক রহমান লন্ডনে বসে সেখান থেকে স্কাইপে, ভিডিও কলে তার মতো করে সারা দেশে একটা নেটওয়ার্ক তৈরি করেছেন। আবার দীর্ঘদিন ধরে বিএনপির যেসব কমিটিগুলো জেলায়, থানায়, নানা জায়গায় আছে, তাদের নেতৃত্বাধীন কমিটিগুলো আছে। এখন দেখা যাচ্ছে যে তারেক রহমান যাদের সঙ্গে কথা বলেন, তারা জেলার সভাপতিকে মানেন না, বিভাগের নেতাকে মানেন না, কেন্দ্রীয় নেতা কিছু বললে ওনা ভাইয়া বলেছে। ফলে এই যে একটি অবস্থা তৈরি হয়েছে, তার মধ্যে এই যে অ্যাট্রোসিটি, খুন খারাপি, মামলা করা, এর মধ্যে সেই জড়িত অংশগুলো কারা? তারা কি তারেক রহমান যাদের সঙ্গে কথাবার্তা বলেন তারা, নাকি মানে স্থানীয়ভাবে যেসব কমিটিতে যারা আগে ছিলেন তারা? এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না। বিএনপির এই বিষয়গুলো পরিষ্কার করবার ব্যাপার আছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখন বিএনপি একটা হুমকির মুখে আছে, বিএনপি একটা চ্যালেঞ্জের মুখে আছে। আমরা দেখেছি যে নির্বাচন আদায়ের জন্য বিএনপি আন্দোলনের মাধ্যমে রাজপথে মোটামুটি একটা শক্ত অবস্থান করেছিল, কিন্তু যখনই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক হলো, সেই বৈঠকে তাদের মধ্যে কী সমঝোতা হয়েছে আমরা জানি না। লন্ডন বন্দোবস্তের ভেতরকার কথাটি কি আমরা জানি না, কিন্তু আমরা দেখলাম আস্তে করে বিএনপি পুতিয়ে গেল, বিএনপি যেন কোথাও আর নাই। এবং আজকে বিএনপি এখন হুমকির মুখে পড়েছে, বিএনপির বিরুদ্ধে এখন স্লোগান হচ্ছে, বিএনপির বিরুদ্ধে এখন আন্দোলন হচ্ছে। কাল পরশু যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যদি বিএনপিকে পিটিয়ে বের করে দেওয়া হয়, তাহলে আমাদের কিন্তু অবাক হবার কিছু থাকবে না। সামনের দিনগুলোতে যদি বলা হয় যে বিএনপি আর এদেশে রাজনীতি করতে পারবে না, বিএনপি যদি সেটি মোকাবেলা করতে না পারে, তাহলে হয়তো সেই পরিস্থিতি তৈরি হবে। এবং সেই পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদেরও অবাক হবার কোনো কারণ থাকবে না, কারণ বিএনপি ক্রমান্বয়ে নিজেদেরকে সেই জায়গায় নিয়ে গেছে। দর্শক, আমরা বরাবরই মব অ্যাট্রোসিটির বিরুদ্ধে কথা বলেছি, সহিংসতার বিরুদ্ধে কথা বলেছি। আমরা বলেছি এই যে সারা দেশে মবের মূল্য কায়েম হয়েছে, এর বিরুদ্ধে কথা বলেন, এগুলো থামান। ডক্টর ইউনূস কখনো গত 11 মাসে একটি বারের জন্যে মব অ্যাট্রোসিটির বিরুদ্ধে কোনো কথা বলেননি, কিন্তু তিনি যে মব অ্যাট্রোসিটি উস্কে দিয়েছেন তার ভুরি ভুরি প্রমাণ আছে। আজকে যারা তারেক রহমানের বিরুদ্ধে যে সার্জিস আলম, হাসনাতরা বক্তৃতা করছেন, পোস্ট দিচ্ছেন, তারা মব অ্যাট্রোসিটিকে নেতৃত্ব দিয়েছেন, তারা
মব অ্যাট্রোসিটির হোতার নায়ক। আর আজকে তারা আন্দোলন, তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করছেন একটি মব কিলিংকে সামনে রেখে। আমরা মনে করি এই মব কিলিংয়ের দায় দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে নৈরাজ্যকর অবস্থা, তার দায় দায়িত্ব ডক্টর ইউনূসের, অন্তর্বর্তী সরকারের। তাদেরকে এই দায়িত্ব নিতে হবে এবং তার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং অতি অবশ্যই এই যে প্রক্রিয়াটি চলছে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, যাতে নির্বাচনের আলোচনা কোনোভাবে এগোতে না পারে, নির্বাচনের আলোচনা সামনে আসতে না পারে, সেই জন্য এক ধরনের একটা অস্থিতিশীলতা তৈরি করার এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, এগুলোকে ভণ্ডুল করে দিয়ে সরকারেরই দায়িত্ব যত দ্রুত সম্ভব দেশে একটি স্বাভাবিক পরিবেশ, একটি পরিস্থিতি নিশ্চিত করে নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। ডক্টর ইউনূস দেশ শাসন করতে পারছেন না, মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, দেশকে একেবারে নৈরাজ্যকর অবস্থায় নিয়ে গেছেন, একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছেন। ফলে তার কাজ হচ্ছে জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্র হস্তান্তর করে দিয়ে রাষ্ট্রকে আবার তার নিজের জায়গায়, স্থিতিশীল জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।